দর্শক, আমরা কথা বলছি মৌলভীবাজার ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান এম নাসের রহমান সাহেবের সাথে। কেমন আছেন? জি, ভালো থাকি, ধন্যবাদ। যে দল আপনাকে মনোনয়ন দিয়েছে এবং এই এলাকার মানুষের প্রত্যাশাও ছিল যে আপনি মনোনয়ন পাবেন। তো এই ব্যাপারে আপনি মনোনয়ন পেয়েছেন, মানুষের জন্য আপনি কিছু বলবেন? এই ধন্যবাদ। আমি এইবার মিলে 3বার নির্বাচন করছি। 2001 সালে করেছি, 14 বছর বাই ইলেকশন ছিল। তারপরে তার পরবর্তীগুলোতে তো আমরা জেলে ছিলাম। 8-এর সময় 14 সালে তো নির্বাচন আর হয়নি। 18 সালে নির্বাচন আমরা করেছি, আপনারা সবাই জানেন। রাতের ভোট, দিনের ভোট রাতের বেলায় চুরি করে নিয়ে গেছে সবার সামনে, আমার নিজের চোখের সামনে। যেভাবে সেন্টার পুলিশরা দখল করে করে ইয়ে করেছে, তখনও তো আপনার 2.5 ঘন্টা, সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত, 10:30 11টা পর্যন্ত ভোট হয়েছিল। এই 2.5-3 ঘন্টার মধ্যে 1,05,000 ভোট আমি প্রাপ্ত দেখেছি। আরো বোধহয় ভোট ছিল, কারণ অনেক ভোট ব্যালট পেপার পোড়ানো হয়েছে বিভিন্ন সেন্টারে। মৌলভীবাজারে ধরেন আমার ফাদার এবং আমার নিজের অনেক অবদান আছে এই এলাকার জনগণের জন্য, এতে এবং জনগণ প্রত্যাশা যেটা ছিল সেটাই দল বিবেচনা করেছেন ইয়েতে। তাছাড়া আমি তো গত 17 বছর, আমার 22 বছরের সভাপতিত্বের 17 বছরই বিরোধী দল অবস্থায় আমরা ইয়ে করেছি, আমি সভাপতিত্ব করেছি। এই সময় আমরা আমাদের দলের যে সময় বিভিন্ন কর্মকাণ্ড, এগুলি সবই আমাদেরকে অত্যন্ত বলিষ্ঠভাবে যতটুকু সম্ভব আমাদের করার ইয়ে করেছি, আমরা বাস্তবায়ন করেছি। তো আমি আশা করব যে মৌলভীবাজার রাজনগরের আপামর ভোটার জনগণ যারা আমাকে গত 2018 সালে মূল্যায়ন করেছিলেন, যদিও সেটা প্রতিফলন হয়নি ইয়েতে, সে একইভাবে আমাদেরকে এবারও একই মূল্য করবেন, কারণ আমরা উন্নয়নের কাজ করি। আমরা ইয়েতে আমাদের তো ওই আওয়ামী লীগের মতন খালি রাজনীতির ক্ষেত্রে রাজনীতি করি না, আমরা উন্নয়নের রাজনীতি করি। আচ্ছা, আমি একটু আরেকটা কোয়েশ্চেন করতে চাই। আপনি জয়ী হতে পারলে যে আপনার এলাকার যে তরুণ এবং বেকার যারা আছে, বেকার যুবকদের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন? ভালো প্রশ্ন। আমাদের এলাকাটা বিশেষ করে মৌলভীবাজার ধরেন, এখানে তরুণ বা যারা পড়াশোনা তেমন একটা হাই ডিগ্রি পর্যন্ত করে না, যা কিছু করে আর কি, অনেকে বাইরে চলে যেতে চায়। তারা তাদের প্রথম জিনিসটা হইলো কিভাবে লন্ডন যেতে পারবে। তারা হয় লন্ডনে কন্যা বিয়ে করে, নাহলে কোনো ধরনের ভিসা নিয়ে বা কোনো কিছু একটা করে নিয়ে, তাদের মেইন প্রাইমারি টার্গেটটা হলো লন্ডন যাওয়ার। আর ওইটাতে যারা যেতে পারে না, সবাই তার সাকসেসফুল হতে পারে না ইয়েতে। তরুণদের জন্য আমি একা একটা এমপি, আমি তো আর এক্সিকিউটিভ না। আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে এমপি একজন লেজিসলেটিভ উইং এর লোক। হ্যাঁ, তার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই, সরকারি কোনো টাকা পয়সা ইয়ে থাকে না। এক্সিকিউটিভ উইং এ হলো আপনার মন্ত্রিসভা, মন্ত্রীরা ইয়েতে ওনারা করতে পারেন। এখানে ইউথ ডেভেলপমেন্ট মন্ত্রণালয় আছে, এটা সরকারিভাবে তরুণদের জন্য কি ব্যবস্থা নিতে পারবে, আমরা সেটা তো সহায়তা করতে পারি। আমরা এটা ঠিক, আপনি যে সরকারের যে যুব মন্ত্রণালয় আছে তাদের মাধ্যমেই আপনার এলাকার চাহিদাগুলো আপনি তুলে ধরবেন। তো যুব মন্ত্রণালয় পাশাপাশি আপনি কিন্তু এখানে আমরা দেখেছি বিভিন্ন সময় আপনি বিভিন্ন বক্তব্যে অনেক সময় বলে থাকেন যে আপনি বাণিজ্য বৃদ্ধিতে আপনার বিপুল উৎসাহ আছে, আপনি নিজেও একটা প্রতিষ্ঠান করেছেন, সেখানে কিন্তু অনেক লোকের কর্মসংস্থান আপনি দিয়েছেন এবং আরো যাদেরকে বলছেন করার জন্য সেখানে কর্মসংস্থান হবে। আপনার আমরা দেখেছি যে আপনার একটা উৎসাহ আছে করার জন্য। হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু আমরা আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই এবারের যে ভোটে, প্রত্যেকবারের ভোটেই কিন্তু নারী ভোট একটি বড় ফ্যাক্টর এবং নারীরা কিন্তু এখন তারা স্বাধীন, তারা
নিজের মতো চিন্তা করে তারা ভোট দিয়ে থাকে। তো আপনার এলাকার যে নারী অধিকার এবং নারীদের স্বাধীনতার বিষয়ে আপনার অবস্থানটা কি হবে আমরা একটু জানতে চাই। খুব ভালো প্রশ্ন করেছেন। আপনাকে একটু আমাদের এলাকার প্রেক্ষাপটটা দুই লাইনে বলতে হয়। আমাদের মৌলভীবাজারে আহ, বিশেষ করে মৌলভীবাজার রাজনগরে এখানে মুসলমান নারীরা খুবই কনজারভেটিভ। আপনি রাস্তায় যান, আপনার নিকাব পরা বা সামান্য হয়তো নারীদের দেখতে পারেন, এর বেশি কোনো নারীদেরকে রাস্তাঘাটে দেখা যায় না। একমাত্র যদি ইয়ে ছাড়া, নিকাব ছাড়া বা বোরখা ছাড়া মহিলা থাকে, তারা হিন্দু মহিলা। আমাদের এখানে নারীদেরকে আহ, আমরা নিজেরাও দলের থেকে সমস্যায় পড়ছি, হ্যাঁ, নারীদেরকে নিয়ে। কারণ আমরা কিন্তু কোনো নারী পাচ্ছি না। আমরা যে নারীকে নিয়ে যে আমরা যে ক্যাম্পেনিং করানোর জন্য বা ইয়ে করানোর জন্য ইয়েতে মানে খুবই কনজারভেটিভ এতে থাকেন আমাদের এই এই এলাকা। এটা আপনি কুলাউড়া বা বড়লেখা ওই ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। তো নারীদেরকে এই ইনডিউস করা একটু বাইরে এসে, মানে বাইরে আসা, মানে যে একটু সামান্য রাজনৈতিক কর্মকাণ্ডে ইনভলভ হওয়ার, এটা বড় ভেরি ডিফিকাল্ট টাস্ক। বাট আমরা চেষ্টা করছি। আমরা তো পুরুষ মানুষ হয়ে তো নারীর ঘরে গিয়ে যেতে চলে যেতে পারবো না। বাড়িতে গেলে আমি ওই ওনার যে বাড়ি যে কর্তা ব্যক্তির কাছেই যাবো, কর্তা ব্যক্তি ইয়েতে। তো এখন আমরা চাচ্ছি যে একটা আমাদের নারী একটা সংগঠন আমাদের দলের থেকে, আমাদের গ্রুপ বা জাতীয়তাবাদী মহিলা দল থেকে দিয়ে নারীদের মধ্যে একটুখানি ইন্সপিরেশন জোগানো, যে ইলেকশনের সময় তারা যেন আর একটু সক্রিয় যেন হয়, সামান্য সক্রিয় যেন হয়, এবং ভোট সেন্টারে যেন তারা অবশ্যই যায়। আপনি না, দেখবেন। সেটা সেটা ঠিক আছে। হুম, আপনার দল থেকে আপনার এই উদ্যোগটা নিচ্ছেন। ধরুন আপনি বিজয়ী হলেন, নারীরা আপনার কাছ থেকে কি আশা করে? যে আপনার কাছে তারা ভোট দিবে, তারা আপনার কাছ থেকে আশা করে নারীরা যে বিষয়গুলো চায়, কি তাদের বিষয় চায়? তাদের ধরেন যারা শিক্ষিত নারী আছে তারা হুম, লেখাপড়া করবে, প্রথম হুম, শর্ত হচ্ছে সবাই লেখাপড়া করবে, হুম। তারপরে একটা চাকরির আশা থাকে। আহ, আমি বলবো এইসব বিষয়ে নারীদের যারা ক্ষেত্রে যে সমস্ত নারীরা শিক্ষিত, ইয়েতে লেখাপড়া কলেজ ইউনিভার্সিটিতে এদের যাতে চাকরি বা বেশিরভাগই তো চাকরি করতে চাইবে, ব্যবসা তো আর নারীরা করতে পারে না, ওই ব্যবসা তো এত ইজি না। হ্যাঁ, এদের চাকরির ব্যাপারে যদি ভালো ছাত্রী হয়ে থাকে, তাদের চাকরির ব্যাপারে আমি আমার সাধ্য মতন যেগুলি আছে হিসেবে ব্যবস্থা করবো। আচ্ছা আচ্ছা, এটা আমার ধন্যবাদ। দায়িত্বের এটি মধ্যেই এটি পড়বে। আপনার আমাদের এটা আমার দায়িত্বের মধ্যেই পড়বে ইনশাল্লাহ। দর্শকরা জেনে নিবেন একুশের মাধ্যমে আপনার এই অবস্থানটা নারীদের প্রতি। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন হচ্ছে, আপনি জয়ী হলে যে আপনার এলাকার উন্নয়নে আহ, কোন কোন কাজগুলোকে আপনি অগ্রাধিকার দিবেন? অনেক কাজ আছে, কিন্তু অগ্রাধিকার দিবেন কোন কোন কাজকে? দেখেন, মরুম সাইফুর রহমান সাহেবের সময় এবং আমার যে 5 বছর এমপি সময় আমরা রাস্তাঘাট, বিদ্যুৎ, তারপরে বিভিন্ন অবকাঠামোর অনেক ব্যাপক উন্নয়ন করে গেছিলাম 2006 সালে। রাস্তাঘাটে তো ব্যাপক করেছে। মানুষের দাবি দেওয়াটা কি? আপনি ফার্স্ট হলে তো তার বাড়িতে যাওয়া আসা রাস্তাটা ভালো থাকতে হবে, স্বাস্থ্য সেবাটা ভালো থাকতে হবে, এবং শিক্ষা ব্যবস্থাটা ভালো। মানুষের কাছে তো এই তিনটাই জিনিস। আর 4 নম্বর হলো জিনিসপত্র, খাদ্যের দাম খাদ্য জিনিসপত্র জন্য একটা নিয়ন্ত্রণ সেটা করা। তো আমার মানে নিয়ন্ত্রণের বাইরে। বাট এই রাস্তাঘাট বলেন, স্বাস্থ্য সেবা বলেন, এবং শিক্ষা বলেন। এখন আসেন রাস্তাঘাটে আমরা যে রাস্তাগুলি করে দিয়ে গেছিলাম 2006 সালে, 6 সালে, এই 17 বছরে এগুলির কোনো আর মেনটেনেন্স বা কোনো ইয়ে হয়। এগুলো আমি এখন এই প্রত্যেক ইউনিয়নে গিয়ে রাস্তাঘাটের যে অবস্থা বেয়া, একটা জায়গা যাবেন তার যাইতে সময় লাগবে 15 মিনিট, কিন্তু আপনাকে আরো 15 মিনিট অ্যাড করতে হবে, কারণ রাস্তা খারাপ বলে গাড়ির স্পিড নাই। হ্যাঁ, আধা ঘন্টা লাগবে রাস্তা 15 মিনিটের। তো রাস্তার অবস্থা খুবই বেহাল। আমার প্রথম কাজটা হবে এই সমস্ত যত আমাদের এই উপজেলার ইউনিয়নের যত রাস্তাগুলির এই অবস্থা, এগুলির সমস্ত রাস্তাগুলি আপনার সংস্কার কাজ করে করা, ঠিক করা। 2 নম্বর হলো আমাদের আয়ুষ সজ্জা বেশ হাসপাতালটা, এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে আমরা পরিণত করার প্ল্যান ছিল, এবং এটা সব ইকুইপমেন্ট গুলি আনা হয়েছিল। এমনকি 6 বেডের সিসিইউ করোনারি কেয়ার ইউনিটে ছিল, এমআরআই মেশিন, বহু দামি দামি মেশিন আনা হয়েছিল, কিন্তু এগুলো পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জে নিয়ে চলে গেছে। এই হাসপাতালটাকে আমাদেরকে প্রপার করতে হবে, এবং এটা একটা আমাদের প্রায়োরিটি প্রজেক্ট হবে। কারণ এই হাসপাতাল বেকার, কোনো ইমার্জেন্সি কিছু একটা হলেই
রেফার করে সিলেট ওসমানী হাসপাতালে, কিছুই করার নেই, ডাক্তাররা নাই, ডাক্তারদের থাকার বন্দোবস্ত নাই। হ্যাঁ, তো এই জন্য এটা, এই হাসপাতালটাকে একটা স্বয়ংসম্পূর্ণ মডার্নাইজেশন করে, স্বয়ংসম্পূর্ণ করে, এবং এখানে ডাক্তারদের নার্সদের থাকার বন্দোবস্ত করে এটাকে একটা ছোটখাটো একটা মেডিকেল কলেজ তো সম্ভব না, বা ছোটখাটো মেডিকেল কলেজ যদি করা যায় সেই ব্যবস্থা এই হলো আমার প্রায়োরিটি নাম্বার 2। প্রায়োরিটি নাম্বার 3 হলো মৌলভীবাজার একটা টুরিস্ট ডেস্টিনেশন জায়গা। এখানে আপনার এটা খুবই ইম্পর্টেন্ট। ইয়েতে ট্রেনের টিকিট আর চাঁদের মানে মানে হরিণের চাঁদ পাওয়া মানে 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 কি বলে, পয়সার চাঁদ হ্যাঁ, পাওয়া হয়। পাওয়া তো একই অবস্থা। কারণ এখানে ব্ল্যাক মার্কেট ইয়ারা এবং ট্রেনের লোকদের সাথে মিলে টিকিট কিনে, ব্লক করে কিনে রেখে আপনার 700 টাকার টিকিট 1500 টাকা বিক্রি করতেছে। হ্যাঁ, ইয়ে করে টিকিট পাওয়া যায় না, আমি নিজেও পাই না। তো ট্রেনের আরো ইয়ে বাড়ানোর জন্য একটা ট্রেন আমি অলরেডি অ্যাডভাইজার সাহেবের সাথে কথা হয়েছে যে সিলেট ট্রেন না, আপনি একটা ঢাকা টু শ্রীমঙ্গল ট্রেন করেন ডেডিকেটেড, এবং শ্রীমঙ্গল থেকে ওই ট্রেন রিটার্ন যাবে। তখন আপনি দেখবেন ট্রেনের টিকিটের কোনো অভাব আসবে না। ওই ট্রেন যে নামে দিই, এটা নাম দিলাম, এটা টার্মিনেশন শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল থেকে ইট উইল রিটার্ন ব্যাক টু ঢাকা। এই ট্রেনে একটা চালুর বন্দোবস্ত করবো। এবং আমাদের এখানে শমশেরনগর যে এয়ারপোর্টটা আছে, এই এয়ারপোর্ট সরকারের সাথে অনেক আলোচনা করে 3টা এয়ারপোর্ট সরকার ফাইনালি এগুলোকে রেনোভেট করে এয়ারপোর্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, মানে অন্তরীণ সরকার, ইন্টারিম সরকার। একটা হলো একটা হলো বগুড়া, একটা হলো লালমনিরহাট, আর একটা হলো মৌলভীবাজার, এই শমশেরনগর। আমার সাথে সচিবের লাস্ট যখন কথা হয়েছে, উনি বলেন স্যার বগুড়া এবং লালমনিরহাট স্ট্র্যাটেজিক কারণে কিছু কাজ আমরা করে যাচ্ছি, কিন্তু শমশেরনগর এয়ারপোর্টটা আপনারা বিএনপি সরকার আসলে এটা আপনাকে ধরতে, আমরা এটা বেস কাজটা আমরা করে দিয়ে যাবে ফান্ডামেন্টালি এটা, কিন্তু এটা ডেভেলপমেন্ট কাজটা ইলেকটেড গভর্নমেন্টকে এসে করতে হবে ইয়েতে। তো এখানে ধরেন একটা ছোট্ট টার্মিনাল বিল্ডিং লাগবে, 2টা ফায়ার টেন্ডার লাগবে, একটা রাডার স্টেশন লাগবে, বড় জোর 100 কোটি টাকার মামলা এখানে। খুব বেশি হইলে আর কি এইতে। তো ইনশাল্লাহ আমরা যদি শমশেরনগর এয়ারপোর্টটাকে যদি চালু করতে পারি, তাহলে এই এলাকার ট্যুরিজমের ব্যাপক উন্নয়ন সাধন হবে। আর যে ওই ট্রেনটা যদি শ্রীমঙ্গলে টার্মিনেটেড করা, যদি ট্রেনটা ইয়ে করতে পারি, এই দুটো যদি হয়ে যায়, এটা তো ইমিডিয়েট স্টপ গেট। আর আপনারা জানেন 17,000-18,000 কোটি টাকা দিয়ে 6 লেনের রাস্তার কাজ চলতেছে ঢাকা সিলেট। ওটা যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে ঢাকা থেকে মৌলভীবাজার আসতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মাত্র। এটা হলে অনেক ইয়ে হয়ে যাবে। মৌলভীবাজারের জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন, এখন আপনি কেন্দ্রীয় কমিটিতে আছেন। তো এই জেলায় এইবারের সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে এই জেলার বিজয়ের ক্ষেত্রে আপনার সাংগঠনিক কাজের অনুযায়ী আপনি কতটুকু আশাবাদী? খুবই আশাবাদী। কারণ আপনাকে বলি, আগে আমাদের কমিটি আমরা নিজেরা বসে বসে তৈরি করে দিতাম, অমুককে দিলাম সভাপতি, অমুককে সেক্রেটারি, এইভাবেই করে এত বছর আসছে। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন নির্বাচিত কমিটি দেখতে চান, এবং সে অনুযায়ী সারা বাংলাদেশেই এই করিডোর চলেছে, মৌলভীবাজারও সেটার ইয়ে পড়েছে। আপনারা দেখেন আমার মৌলভীবাজারের কাউন্সিল করে নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছে, রাজনগরে হয়েছে, পৌরসভায় হয়েছে, কুলাউড়াতে হয়েছে, বড় লেখাতে হয়েছে, ইয়েতে এগুলি সবগুলি জায়গাতে নির্বাচিত কমিটি এখন মানে ভোট দিয়ে কি করা। তো নির্বাচিত কমিটি যদি দলের জন্য কাজ করতে না পারে, তাহলে তার কিছু বলার কিছু নাই। আর এই শ্রীমঙ্গল কমলগঞ্জের 4টা ইউনিট ছাড়া আমাদের মোটামুটি বাকি সবগুলি করা হয়ে গেছে। আমরা শেষ করব, শেষ একটি কথা দিয়ে। আমরা দেখেছি, বা আমিও এই জেলায় সাংবাদিকতা করছি প্রায় 32 বছর। হয়তো আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের এই বাগানবাড়িতে এসেও আমি তখন চ্যানেলে কাজ করতাম। উনি আমাকে দেখে নিয়ে এসেছিলেন, একটা এনে আমাকে উনি দেখিয়েছিলেন এখানে হেঁটে হেঁটে, যে এই বাগান বাড়িতে একপাশে তিনি আদা গাছ চাষ করেছিলেন, একপাশে ছিল হলুদ, একপাশে ছিল বিভিন্ন ধরনের সবজি। তিনি লাঠি ভর দিয়ে হেঁটে হেঁটে একটা একটা করে আমাকে দেখালেন যে এই দেখো, এটা আমি এখানে আদা করেছি, এখানে ঝিঙ্গা করেছি। এই জায়গাতে এই পাশে ছিল গরুর খামার এবং মুরগিও চাষ হতো।
তো উনি বললেন যে আমি যে বিভিন্ন জায়গায় বক্তব্য দেই, হুম, এই বক্তব্যগুলোর সাথে মিল আছে কিনা। কারণ আমি বক্তব্য দিলাম আর আমি নিজেই করলাম না, তা তো হয় না। এই জন্যই তোমাকে নিয়ে এসেছি। এখানে একটা আগরের গাছও ছিল, তিনি অনেক এখানেও অনেক এই একটা না, আগরের গাছের অনেক অনেক আগে হয়ে গেছে। হুম, সেটাও তিনি হেঁটে হেঁটে আমাকে হুম, দেখিয়েছিলেন। হুম, হুম, হুম। তো এই সাইফুর রহমান সাহেব আমাদের এই এলাকার মাটি ও মানুষের নেতা ছিলেন। আমরা দেখেছি যে আওয়ামী লীগের যিনি মন্ত্রী ছিলেন মহসিন আলী সাহেব, তিনি সাইফুর রহমান সাহেবের সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে অনেক প্রশংসা করতেন, কখনোই কোনো নেগেটিভ কথা বলতেন না। এবং ওনার প্রয়াত আজিজুর আজিজুর রহমান রহমান সাহেব, সাহেবও প্রশংসা করেছেন। তো এই যে সাইফুর রহমান সাহেব প্রতিহিংসার রাজনীতি পছন্দ করতেন না, এবং ওনারাও সেভাবেই মূল্যায়ন করেছেন। তো আপনার জায়গা থেকে যে প্রতিহিংসার রাজনীতি, আপনিও জানি প্রশংসা প্রশ্রয় দেন না, এই বিষয়ে একটু বলবেন আপনি। হ্যাঁ, আপনার প্রশ্নের দুইটা অংশে আমি উত্তর দিই আপনাকে। একটা হলো মোহাম্মদ সাইফুর রহমানের কৃষির প্রতি যে উনি আসক্তি, ওনার কৃষির প্রতি বরাবরই প্রচন্ড আসক্তি। আপনারা জানেন, এটা তো এখানে দেখছেন ওনার বিরাট ফিশারি ফার্ম, আপনার সেই সিকরাইলে, ওখানে বিশাল ফিশারি ফার্ম এখনো আছে, আমার ছোট ভাই চালায়। এই যে এখানে উনি গরুর ফার্ম করেছিলেন, ছোট মোটো মুরগির ফার্ম। আমরা যে যে ঘরটাতে বসে আছি, এটা ছিল মুরগির ফার্ম। মুরগির ফার্ম আমি হ্যাঁ, দেখেছি। আর গরুর ফার্মটা ছিল একটু একটু পিছনে, একটু পেছনে। ওদিকটায়, পিছনে, ওই পিছনে ছিল ওদিকে গরুর ফার্ম আছে। তারপরে আপনি কথা ঠিকই বলেছেন, এই হলুদ, তারপরে রসুন, তারপরে বিভিন্ন ধরনের মশলার এগুলো উনি চাষ করতেন এখানে। আর এখানে তো উনি প্রায় ৮-১০ হাজার গাছ লাগিয়েছিলেন। এটা ওনার খুব শখের জায়গা গিয়েছিল এতে। তো এগুলি ওনার কৃষির প্রতি ওনার কিন্তু সাংঘাতিক আসক্তি ছিল। হ্যাঁ, কৃষি প্রতি কৃষির বিষয়ে উনি ওনার বাজেটে সবসময় প্রণোদনা যা যা দেওয়ার সবসময় উনি কৃষির ইয়েতে, কারণ বাঙালি দেশি কৃষি ভিত্তিক, এবং কৃষির উপরে যদি আমরা প্রণোদনা না দিই তাহলে আর কৃষির উপরে দিব। আর উনি নিজেও করতেন, আপনি যেটা বললেন যে আমি যেটা করি, আমি যেটা বলি সেটা আমি নিজেও করছি। তো সবই ছিল, আপনার ফিশ ফার্ম ছিল, গরু ফার্ম ছিল, মুরগির ফার্ম ছিল। আর এছাড়া এগুলো তো পানও হইতো এখানে, অনেক ভালো পান ভালো গাছ পান আছে। হতো, পান গাছ ছিল, ইয়েতে ছিল, পানও ছিল। আপনার কমলার বিরাট বাগান ছিল, যেখানে আপনার গাড়ি পার্কের ইয়েতে পুরাটাই ছিল কমলার বাগান। হ্যাঁ, যেখানে আমরা এখন সুইমিং করছি, এটা ছিল আম্রপলি আমের বাগান, আমের গাছও ছিল আম্রপলি নিশ্চয়ই। আমের গাছ। দ্বিতীয় হলো যে প্রতিহিংসার বিষয় প্রতিহিংসার এটা। বিষয়টা, হ্যাঁ। দেখেন, আজিজুর রহমান, মহসিন আলীরা ছিলেন এক জাতের রাজনীতিবিদ তারা ইয়েতে, হ্যাঁ। এবং ওনারা, আমাদের চাচারা ওনাদের সাথে একসাথে পড়াশোনা করে টরে, ওনারা ক্লাসমেটস ছিলেন। ইয়েতে করে সাইফুর রহমান সাহেবের সাথে ছিলেন না, অনেক জুনিয়র ইয়েতে। তো ওনারা ওনাকে বড় ভাই হিসেবে সবসময় ইয়ে করতেন। বিএনপি করুক সেটা ওনাদের ব্যাপার, ওরা এইগুলোই জিনিস দেখতেন না। আপনারা মনে আছে, উনি যখন বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান হয়েছিলেন 1994 সালে, হ্যাঁ, তখন এই মহসিন আলী ওনাকে সবচেয়ে বিশাল সম্বর্ধনা দান করেছিল, পৌরসভার চেয়ারম্যান। এমনকি একটা বাকের চামড়া কোথা থেকে এনে ওনাকে গিফট দিয়েছিলেন, ইটি করে বিশাল আয়োজন করেছিল। আমার মনে আছে ওই সময় মিনিস্টার সাহেব বলেন, বাসায় ঢাকা এসে বলছিলেন, মহসিনী যে রিসেপশন দিয়েছে, আমি তো এরকম রিসেপশন কখনো আমি দেখি। হ্যাঁ, উনি এত খুশি হয়েছিলেন ইয়েতে। মহসিনী রিসেপশন দিয়েছিলেন ইয়েতে, উনি আওয়ামী লীগের ইয়ে হয়ে চেয়ারম্যান। সাইফুর রহমান সাহেবের সাথে আজিজুর রহমান বা মহসিনের কোনো আওয়ামী লীগ বিএনপি বলে বিএনপি কোনো কিছু ছিল এটার না, কোনো ইয়ে ছিল না। এবার আসেন বর্তমান যুগে। বর্তমান যুগে আসেন, তাদের ইসি, আপনার একটা নেতার অপোজিশনের প্রতি কি ধরনের ধারণা হবে, এটা তার নেতা কিভাবে বিহেভ করে তার উপরে সেটা রিফ্লেক্ট করে, সেভাবে সে রিফ্লেক্ট করে। প্রথম টাইমে শেখ হাসিনা এসে যখন ক্ষমতা এসেছিল, তখন উনি এরকম এত জিজ্ঞাসাবারে এরকম ইয়ে ছিলেন না। কি আপনি যে শব্দটা কি বলছিলেন যেন, প্রতিহিংসা পরায়ণ, প্রতিহিংসা। হ্যাঁ, অতটা ছিলেন না উনি। তখন প্রথম প্রথম ক্ষমতা আসছে তো উনি ঠান্ডা ঠান্ডা ভাব দেখিয়েছিলেন, ভিতরেও তো তার ভিতরে জ্বলতেছিল অনেক, বাট ওরকম প্রতিহিংসা পরায়ণ উনি ছিলেন না। সেই জন্য তার মাঠ লেভেলের নেতৃবৃন্দরা আমাদের সাথে মেলামেশা করত। কিন্তু পরের বারে এসে তো তার জিজ্ঞাসা পুরো বাইরে আসছে। আর নেত্রী যখন একটা দলের প্রতি জিজ্ঞাসা করেন, তখন তার ফিল্ড লেভেলের নেতারা ওইভাবে চেঞ্জ হয়ে যায়, কিছু করার নাই, নাহলে তাদেরকে সাইডলাইন করে দিবে। তো তারা পরবর্তীতে এই যে এখানে ধরেন পতিত আওয়ামী লীগ সরকারের যারা নেতৃবৃন্দ ছিলেন, ইয়েতে, তো এদের মধ্যে আপনার চারজনের মধ্যে দুই তিনজন এমনি সবার সাথে সবাই ভালো এমনি ছিলেন। একজন যিনি আহ, বিনা ভোটে এমপি হয়েছিলেন, ওনারা আবার বিএনপির প্রতি প্রতিহিংসাটা খুব বেশি ছিল। বলে
অন্যরাও ই করে, কিন্তু ওরা প্রতিহিংসা পরায়ণ ছিল না তো। আপনাদের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে আমাদের কিভাবে? ক্ষেত্রে এটা একটা আমাদের ক্ষেত্রে হলো যে আমি তো ওরকম প্রতিহিংসা পরায়ণ না। একটা বিষয় হলো কি, সামনের যে নির্বাচন, এখানে নির্বাচনে যে যারা ভোটার আছে, হুম। এখানে যা বিরাট একটা অংশ আওয়ামী লীগের আওয়ামী ভোটার আছে। লীগের ভোটার আছে। হ্যাঁ, আছে। তো এই ভোটারদের জন্য, এই ভোটাররাও হ্যাঁ, কিন্তু আহ, এই যদি ভোটার, স্বস্তির প্রার্থী পান, হ্যাঁ হ্যাঁ, তাদের মনের মতো আমার প্রার্থী তো মনে হয় পান, তারা তারা ভোট, তাদের মতামত চিন্তা করতে আমার পারে। মধ্যেই তারা। সেক্ষেত্রে ওই প্রতিহিংসাটা যদি থেকে থাকে, হয়তো অনেকে ভোট দিতে নাও যেতে পারে। না, আমাদের এখানে এখন আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ কোনো আপনি এখানে দেখেন, এখানে কোনো এই যে 5ই অগস্টে তো কোনো একটা মার্ডার পর্যন্ত হয়নি। না, হ্যাঁ, এবং আওয়ামী লীগ নেতৃত্ব খালি 2 দিন, ওই 4 তারিখ আর 5 তারিখ খালি একটা অবস্থান নিয়েছিল খালি। এর আগ পর্যন্ত তারা কিন্তু কোনো অবস্থানও নেয়নি। হ্যাঁ, আর এখানে যা একটু যা মারামারি যা হয়েছে ওই 4 তারিখ আর 5 তারিখে হয়েছে খালি। এবং আল্লাহ এখানে কোনো হতাহত হয়নি, কেউ হতাহত হয়নি। তো তাই অনেক জায়গাতে ইয়েতে হয়েছে। তো এখানে যদি প্রতিহিংসা পরায়ণ যদি যদি ইয়ে থাকতো, তাহলে একটা মারামারি কাটাকাটি 2, 4, 5, 10টা তো লাভ করতোই যদি প্রতিহিংসা পরায়ণ। এখানে সেই প্রতিহিংসা পরায়ণ জিনিস ছিল না। তো ছিল না, সবাই সবার সাথে মিলে আপনার ইয়ে করে। ভোটারদের জন্য আপনি কি বলবেন সবাইকে? আমি সবাই বলবো যে ভোট আমার রাখা আমার যারা আওয়ামী লীগে যারা আসলেন, যারা শুনে ক্ষমতায় ইনশাল্লাহ বিএনপি যাবে। হ্যাঁ, এটা অন্য যদি দৈব প্রাপিক যদি অন্য কিছু না হয়ে থাকে, এটা আর অন্য কিছু ইয়ে হওয়ার কিছু নাই। এবং আমরা তো যারা আওয়ামী লীগ ভোটার তাদের প্রতি প্রতিহিংসা পরায়ণ হওয়ার আমাদের কোনো ইয়ে নাই। আমাদের মন্দিরবাজারের এখানে খুব সহনশীল আমাদের এতে জায়গায় ইয়েতে। এবং আমি আশা করবো যে আমাদের যারা আওয়ামী লীগের যারা ছিলেন তারা ধানের শীষে ভোট দিলে ওনাদেরই ইয়ে হবে। কারণ দাঁড়িয়ে অন্য পাখাটাতে ভোট দিতে কোনো লাভ নেই, কারণ ভোটটা নষ্ট হওয়ার কারণ, ভোটটা নষ্ট হওয়া ছাড়া তার কোনো কিছু নেই। তো আমি আশা করবো যে ওনারা সাধারণ কমন সেন্স ইউজ করবেন এবং ইউজ করে আমাদেরকে মূল্যায়ন করলে আমরাও সেভাবে মূল্যায়ন করবো না। আমরা তো বুঝতে পারবো কে ভোট দিচ্ছে কোথায়। অনেক ধন্যবাদ, আপনার অনেক সময় দিন। ধন্যবাদ ভালো আপনাকে। থাকবেন। জি, ধন্যবাদ।